এই যুদ্ধ কেবলমাত্র মধ্যপ্রাচ্যের কাতার, বাহরাইন, জর্ডন, আরব আমিরাত বা ওমানের মধ্যে আর সীমাবদ্ধ থাকলো না, যুদ্ধের পরিধি আরো বিস্তৃত হলো। আজ ইরান মার্কিন হামলার বদলা হিসেবে ইরাক এবং সিরিয়াতেও আক্রমণ চালিয়েছে। তাই মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশগুলো এতদিন যুদ্ধের বাইরে ছিল, সেই সমস্ত ভৌগোলিক এলাকাতেও যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ল। ইতিমধ্যে 9 দিনের যুদ্ধে ইরানের 38 জন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন এবং 400-রও অধিক মানুষ আহত হয়েছেন। হরমুজ প্রণালীকে ঘিরেই যুদ্ধ আরো ভয়াবহ আকার নিচ্ছে। আমেরিকা যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীকে ইরানের হাত থেকে ছিনিয়ে নেওয়ার মধ্য দিয়ে গোটা পৃথিবীতে তার যে দাদাগিরি তাকে প্রতিষ্ঠিত করতে চাইছে। ওদিকে ইরানও মরণপণ লড়াই লড়ছে যে কোনো মূল্যে হরমুজ প্রণালীকে নিজের সম্পূর্ণ এখতিয়ারে রেখেই এই আগ্রাসী মার্কিন বাহিনীকে পরাস্ত করে পৃথিবীতে একটি অনন্য নজির তৈরি করতে এই মুহূর্তে মরিয়া ইরানের IRGC সৈন্যবাহিনী। আবার বিশ্ববাজারে তেলের দাম $65 প্রতি ব্যারেল থেকে বেড়ে গিয়ে $81 প্রতি ব্যারেলে পৌঁছে গেছে এবং খুব শীঘ্রই আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরো বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আর এই যুদ্ধ যে অল্প সময়ের মধ্যে থামবে তারও কোনো ইঙ্গিত কিন্তু এখনো স্পষ্ট হয়নি। পাকিস্তান বহু চেষ্টা করে ইরান এবং আমেরিকাকে এক জায়গায় বসিয়ে যে মৌ স্বাক্ষর করেছিল 17 জুন, সেই মৌ 20 বাও জলে। আমেরিকা এবং ইরান উভয় দেশই সেই মৌকে এখন অতীত ঘটনা বলে জানিয়েছে। আর পাকিস্তান কিংবা কাতার কোনো দেশই নতুন করে আর ইরান এবং আমেরিকার মাঝখানে দাঁড়িয়ে দুই দেশকে শান্তির পথে আনতে যে কোনো বড়সড় উদ্যোগ গ্রহণ করেছে সেই খবরও কিন্তু বাইরে এখনো নেই। তাই এই পরিস্থিতিতে বিশ্ব একটা ভয়ঙ্কর যুদ্ধের দিকে এগিয়ে চলেছে। চলো আজকের এই নিবেদনে আমরা গত 48 ঘন্টায় ইরান এবং আমেরিকা পারস্পরিক এই যুদ্ধে যে ক্ষয়ক্ষতি হয়েছে এবং আগামী দিনে এই যুদ্ধ আরো কত ব্যাপকতা অর্জন করতে চলেছে সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। শুরুতেই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম। চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা দেখে নেব গতকাল রাতে আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের কোন কোন অঞ্চলে আক্রমণ করেছে এবং সেই আক্রমণের তীব্রতা কত ভয়ঙ্কর ছিল। আমরা প্রত্যেকেই এই মুহূর্তে অবগত আছি ডোনাল্ড ট্রাম্প তিনি ইসরায়েলি মদতে এবং ইসরায়েলি নির্দেশে এই মুহূর্তে ইরানের উপরে যে শক্তিশালী যুদ্ধে অবতীর্ণ হয়েছে তার একটাই লক্ষ্য, যে হরমুজ প্রণালীকে বলপূর্বক দখল করবার। আর সেই লক্ষ্য নিয়ে গতকাল রাতে এই হরমুজ এলাকায়, বিশেষ করে বন্দর আব্বাস এলাকায় যে কয়েকটি গুরুত্বপূর্ণ ব্রিজ, যে ব্রিজগুলো ইরানের বিভিন্ন শহরের সঙ্গে সংযুক্ত রক্ষা করে এবং গুরুত্বপূর্ণ সিরাজ শহর, এই সিরাজ শহর থেকে দেশের উত্তর, পূর্ব কিংবা পশ্চিমের যত গুরুত্বপূর্ণ শহর রয়েছে প্রত্যেকটি শহরের সঙ্গে যোগাযোগ রয়েছে এই সিরাজ শহর থেকে। সুতরাং গতকাল সারা রাত এমনকি আজকের দিন সকাল 9টা পর্যন্ত এই রাক্ষসে মার্কিন সৈন্যরা ভয়ঙ্কর আক্রমণ চালিয়েছে এই বন্দর আব্বাস এলাকাতে এবং এই আক্রমণের মধ্য দিয়ে তারা 5টা ব্রিজকে ধ্বংস করেছে। ঠিক ডোনাল্ড ট্রাম্প যা হুমকি দিয়ে আসছিলেন, 5টি ব্রিজের মধ্যে গুরুত্বপূর্ণ বন্দর আব্বাস টু সিরাজ ব্রিজ, এই ব্রিজ কাল আক্রান্ত হয়েছে এবং বেশ ক্ষয়ক্ষতি হয়েছে এই ব্রিজের। আর এই ব্রিজে যখন আক্রমণ করা হয় তখনই 7 জন মানুষ খুন হয়েছেন এবং আরো 9 জন মানুষ জখম হয়েছেন। দ্বিতীয়ত ধ্বংস হয়েছে কুয়েরাস্তান ব্রিজ এবং গারিবে ব্রিজ। এই দুটি ব্রিজ যখন ধ্বংস হয় তখন 2 জন মানুষ খুন হয়েছেন, 4 জন মানুষ আহত হয়েছেন। এছাড়াও বন্দর এলাকায় আরো 2টি গুরুত্বপূর্ণ ব্রিজ কাল রাতেই টার্গেট হয়েছে। চলুন এবার দেখে নিই ব্রিজ ছাড়া আর কোন কোন গুরুত্বপূর্ণ এলাকা গতকাল রাতে মার্কিন সৈন্যরা আক্রমণ করেছে। যেমন বন্দর আব্বাস রেলওয়ে জাংশনে আক্রমণ করে রেল কানেক্টিভিটিকে ধ্বংস করতে চাইছে আমেরিকা, যাতে ইরান মাথা উঁচু করে আর দাঁড়াতে না পারে। ইরান এমন একটি দেশ যে দেশের সর্বপ্রান্তে রেল লাইন এবং সড়ক দিয়ে মুড়ে রেখেছে, সেই রেল লাইনকে ধ্বংস করবার জন্যই কাল বন্দর আব্বাস রেলওয়ে জাংশনে আক্রমণ চালিয়েছে। আক্রমণ করা হয়েছে চাবাহার পোর্ট কন্ট্রোল টাওয়ার, যে টাওয়ার থেকে এই চাবাহার বন্দরকে নিয়ন্ত্রণের কাজ করা হয় এবং দৃষ্টিনন্দন এই টাওয়ারে আক্রমণ হয়েছে। হরমুজ এলাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি এই ইরান শাহের এয়ারপোর্ট, সেখানে আক্রমণ হয়েছে। গ্রেন স্টোরেজ, মার্কিন রাষ্ট্রপতি এবং মার্কিন সেনা তারা কত বড় পৈশাচিক, সেই পৈশাচিকতার প্রমাণ দিয়েছে। তারা খাদ্য মজুদ ঘর, সেই মজুদ ঘরে আক্রমণ করেছে এবং বড় অঙ্কের ফসলকে নষ্ট করেছে এই লক্ষ্য নিয়ে, যাতে করে আগামী দিনে ইরানে অনাহার এবং দুর্ভিক্ষ নামে আর সেই সুযোগে যাতে ইরানকে দখল করা যায়। আক্রমণ করা হয়েছে মিনারেল ওয়াটার ফ্যাক্টরিতে। ইরানে পরিশোধিত জলের যে কারখানা,
সেই জলের কারখানাতেও আক্রমণ করেছে এই মার্কিন সৈন্যরা। তাহলে লক্ষ্য যোগাযোগ ব্যবস্থা, লক্ষ্য জলের কারখানা, লক্ষ্য হচ্ছে ফসলের গোডাউন, সব মিলিয়ে ইরানের সাধারণ মানুষকে নির্যাতন করার এক জঘন্য উদ্যোগ গ্রহণ করেছে মার্কিন সেনারা। এবং এই যুদ্ধ একদিকে বেআইনি, অপরদিকে মানব অধিকার লঙ্ঘন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন, সমস্ত রকম অপরাধ করে চলেছে মার্কিন সেনারা এই ঘৃণ্য যুদ্ধের মধ্য দিয়ে। এবার দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে টার্গেট ডোনাল্ড ট্রাম্পের, ইরানের বিদ্যুৎ সংযোগকে বিচ্ছিন্ন ঘটিয়ে গোটা ইরানে আধার নামিয়ে আনা। আর সেই কাজ করার হুমকি তিনি দিচ্ছিলেন এতদিন ধরে। গত রাতে সেই কুকর্ম করেছেন ডোনাল্ড ট্রাম্প। বন্দরাবাজ হরমুজগাউন প্রভিন্সের বেশ কিছু এলাকায় পাওয়ার গ্রিডের উপরে আক্রমণ করেছে এবং অনেকটা বড় এলাকা জুড়ে গত রাতেই আধার নেমে আসে। যদিও সকাল হতে হতেই বেশ কিছু এলাকায় ইরানের বিদ্যুৎ কর্মীরা বিদ্যুৎ গতিতেই তার মেরামত করেছে, কিন্তু আজ ইরান সরকারের পক্ষে এই হরমুজ প্রভিন্স এলাকার মানুষকে পরিমিত বিদ্যুৎ ব্যবহারের অনুরোধ করা হয়েছে এবং যে সমস্ত এলাকায় বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে আনা যায়নি সেই সমস্ত এলাকায় জোর কদমে কাজ চলছে। কিন্তু এই আক্রমণ করবার পরই ইরানের সরকার আরো নড়ে চড়ে বসেছে এবং তারা ইতিমধ্যেই ইয়েমেনের হুথি গ্রুপকে সর্বপ্রকার ব্যবস্থা গ্রহণ করতে বলেছে, যাতে ইরানের নির্দেশ পাওয়া মাত্রই এই হুথি যেন বাব আল মান্দাবকে বন্ধ করে দিতে পারে। একদিকে আইআরজিসি হরমুজ প্রণালীকে সম্পূর্ণরূপে বন্ধ করে রেখেছে বেশ কয়েকদিন যাবত, আর তাতে নতুন করে যদি বাব আল মান্দাব, আপনারা এই ম্যাপে দেখতে পাচ্ছেন এদিকে ইয়েমেন আর এদিকে আফ্রিকার জিবুতি, এশিয়া এবং আফ্রিকার মাঝে একটা সংকীর্ণ প্রণালী আছে যে প্রণালীর নাম বাব আল মান্দাব। বাব আল মান্দাব হলো 25 কিলোমিটারের সংকীর্ণ একটা জলপথ। ইতিমধ্যেই বন্ধ হয়ে রয়েছে হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালী বন্ধ রয়েছে আর বন্ধ হতে যাচ্ছে বাব আল মান্দাব। আর বাব আল মান্দাব যদি বন্ধ হয় তার সঙ্গে অবশ্যই বন্ধ হয়ে যাবে সুয়েজ ক্যানেল। তাই সুয়েজ ক্যানেল, বাব আল মান্দাব, এই ত্রিভুজ বিশ্ব বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3 চোখ পয়েন্ট। যদি একসাথে এই 3 জলপথ বন্ধ হয়ে যায়, গোটা পৃথিবীর বাণিজ্য বন্ধ হয়ে যাবে, থমকে দাঁড়াবে। কারণ আমরা আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম এই 3 গুরুত্বপূর্ণ চোখ পয়েন্টেই 30% অধিক বাণিজ্য হয়। আর যদি আমরা জ্বালানির কথা বলি, বিশ্বের যত জ্বালানি পরিবহন হয় তার 20% জ্বালানি পরিবহন হয় হরমুজ দিয়ে, আর বাব আল মান্দাব দিয়ে 7% জ্বালানি পরিবহন হয়। তাই 30%-এর কাছাকাছি বিশ্বের জ্বালানি পরিবহন হয় এই 3 জলপথ দিয়েই। ইরানের শক্তি এখানে লুকিয়ে আছে যে পৃথিবীর 30% বাণিজ্যকে যদি ইরান মনে করে তা অনায়াসেই বন্ধ করে দিতে পারে। আর সেই কাজই করবার জন্য আজ কিংবা আগামীকাল যে কোনো মুহূর্তে বাব আল মান্দাব বন্ধ হতে যাচ্ছে। যদি আমেরিকা যুক্তরাষ্ট্র আজ রাতেও আরো শক্তিশালী আগ্রাসী আক্রমণ চালায় ইরানের নাগরিক পরিকাঠামোর উপরে, ইরানের বিদ্যুৎ এবং ব্রিজে যদি আক্রমণ চালায়, তাহলে ইরান কিন্তু এই ভয়ঙ্কর পদক্ষেপ নেবে এবং তাতে বিশ্বের জ্বালানি, রাসায়নিক সার, ঔষধ এর মতো গুরুত্বপূর্ণ পণ্যের আরো আকার লাগবে, বাড়বে চচ্চর করে দাম। তাই গোটা পৃথিবী একটা ভয়ঙ্কর আশঙ্কার মধ্য দিয়ে আরো বিপদের দিকে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে যেটা সবচাইতে বেশি চর্চা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের নৃশংসতা এবং পাশবিকতা। আমেরিকা যুক্তরাষ্ট্র, ইসরায়েল, এরা পৃথিবীর ইতিহাসে যেটা সবচাইতে জঘন্য কাজ, সেই ঘৃণ্যতম কাজটাকেও অনায়াসেই করতে পারে। একদিকে ইরানের অসংখ্য শিশু যারা ক্যান্সার রোগে আক্রান্ত, যাদেরকে কেমো দেওয়া হয়, সেই ধরনের 211 জন শিশু রোগী যারা ক্যান্সারে ভুগছেন তারা এই ওয়ার্ডে ভর্তি ছিলেন। সেই সময়ে এই বিল্ডিং এর ঠিক পাশেই মারাত্মকভাবে আকাশ থেকে বোমা বর্ষণ করে ক্ষয়ক্ষতি চালানো হয় গোটা এলাকায়। ফলে এই ক্যান্সার হাসপাতাল বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। একদিকে শিশুদেরকে খুন করা, অন্যদিকে শিশু যারা ক্যান্সারে ভুগছে তাদের হাসপাতালে গিয়ে আক্রমণ করা, এমন অমানবিক কাজ করা এই ভ্যাম্পায়ার ডোনাল্ড ট্রাম্পের পক্ষেই মানায়। স্বাভাবিকভাবে এই মুহূর্তে গোটা পৃথিবীর যত মানবাধিকার সংগঠন রয়েছে তারা চিৎকার করছে এই ভ্যাম্পায়ার ডোনাল্ড ট্রাম্পকে তার এই অপকর্মের জন্য। যখন আমেরিকা তার আক্রমণের তীব্রতা বাড়িয়েছে, ঠিক অনুরূপ ভাবে ইরানের আইআরজিসি তারাও মার্কিন সাম্রাজ্যকে মধ্যপ্রাচ্য থেকে উৎখাত করবার জন্য গোটা মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশে যতগুলি মার্কিন সেনা ছাউনি রয়েছে তার অধিকাংশের ওপরেই আজ সারা দিন ধরে ইরান মারাত্মকভাবে আক্রমণ চালিয়েছে এবং এই আক্রমণের ফলে ইতিমধ্যেই ইরান বেশ কিছু সাফল্য পেয়েছে। আমেরিকার যে সামরিক শক্তি তার বিশাল পরিমাণ মোতায়েন রয়েছে
কাতার, কুয়েত, বাহরাইন, জর্ডনের মতো দেশগুলিতে। আর এই সমস্ত দেশগুলির মার্কিন ঘাঁটিগুলোকে তাক করে সারাদিন আজ ইরান মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে দফায় দফায়। কুয়েতে যে আক্রমণগুলো হয়েছে তার মধ্যে অন্যতম আজ একটি র্যাডারে আক্রমণ করেছে, যে শক্তিশালী র্যাডার ইরানি আক্রমণ হওয়ার আগে মার্কিন সেনাদের তথ্য দেওয়া যে র্যাডার, সেই র্যাডারকে উড়িয়ে দিয়েছে আজ। এবং আমেরিকার দুটি শক্তিশালী রকেট লঞ্চার, সেই রকেট লঞ্চারকে ধ্বংস করা হয়েছে আইআরজিসির পক্ষে। এবং আক্রমণ চালানো হয়েছে দুটি গোডাউনে, যেখানে বিপুল পরিমাণের অস্ত্র মোতায়েন করে রেখেছিল মার্কিন সেনারা। এবং খুবই ইন্টারেস্টিংলি প্রথমবারের মতো আজ ইরানের আইআরজিসি কুয়েতের একটি জল প্ল্যান্টে আক্রমণ চালিয়েছে, ডিস্যালিনেশন প্ল্যান্ট। অর্থাৎ এই মরুভূমির দেশগুলিতে সমুদ্রের জলকে লবণ মুক্ত করে মানুষের পানের উপযুক্ত করা হয়, যাকে ডিস্যালিনেশন প্ল্যান্ট বলা হয়। সেই ডিস্যালিনেশন প্ল্যান্টে প্রথমবারের মতো আক্রমণ করলো ইরান। এর একটাই কারণ, ইরান আই ফর আই, চোখের বদলে চোখের নীতি নিয়ে এই যুদ্ধ এখন পর্যন্ত লড়ে চলেছে। যেহেতু ইরানের মিনারেল ফ্যাক্টরিতে আক্রমণ করা হয়েছে মার্কিন সেনার পক্ষে গত রাতে, তার বদলা হিসেবে কুয়েতের এই জল শোধনাগারে আজ আক্রমণ চালিয়েছে। অন্যদিকে বাহরাইনস মিলিটারি এয়ারপোর্ট শাকিরে আক্রমণ করেছে। শাকির সামরিক ঘাঁটিতে আজ আক্রমণ করেছে আইআরজিসি। আক্রমণ করা হয়েছে 0 পয়েন্ট স্ট্রাইক অন ইউএস মিলিটারি হেলিকপ্টারস। বাহরাইনের মার্কিন ঘাঁটিতে যেখানে বেশ কয়েকটি হেলিকপ্টার সংরক্ষিত ছিল, সেই হেলিকপ্টারের উপরে আক্রমণ করেছে ইরানি মিসাইল এবং ড্রোন। ইউএস নেভিজ P-8 মেরিটাইম সার্ভেলেন্স এয়ারক্রাফট, মার্কিন নৌসেনার হরমুজ প্রণালীর নজরদারকারী একটি এয়ারক্রাফটকে ধ্বংস করেছে আজ আইআরজিসি। অপরদিকে ওমানেও আক্রমণ চালানো হয়েছে আজ। আর জর্ডনের ক্ষেত্রে আজ ইরানের আইআরজিসি আমেরিকার যুদ্ধ বিমানকে টার্গেট করেছে এবং যুদ্ধ বিমান ধ্বংস করার খবর পাওয়া গেছে। আজ ইরান আবারও কাতারের আল উদেইদ এয়ারবেসে আক্রমণ চালিয়েছে এবং এই আক্রমণে ধ্বংস করেছে র্যাডার এবং যুদ্ধ বিমানের জ্বালানি সরবরাহ করে যে বিমান হয়, সেই বিমানেও আক্রমণ করে ধ্বংস করেছে। তাছাড়া আল উদেইদ সেন্টারেরই একটি জেট মেইনটেনেন্স সেন্টার এবং কমান্ড এবং কন্ট্রোল সিস্টেমেও আক্রমণ করা হয়েছে। এই লড়াইয়ের ক্ষেত্রে ইরানের যেটা সীমাবদ্ধতা, আমেরিকা যখন ইরানের সাধারণ জনগণ এবং আস্ত একটা গোটা দেশ, সেই দেশের নাগরিক পরিকাঠামো, হাসপাতাল, স্কুল, কলেজে আক্রমণ চালাচ্ছে, সেখানে ইরানকে আক্রমণ করতে হচ্ছে কেবল বাছাই করে মধ্যপ্রাচ্যের এই দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে। মার্কিন ঘাঁটির যখন আমেরিকার সেনারা, অধিকাংশ সেনা যখন বাংকারে লুকিয়ে আছে, তখন ইরানের আইআরজিসি কেবলমাত্র মার্কিন যে সমস্ত যুদ্ধাস্ত্র, তাদের যে দামি দামি শক্তিশালী যে যুদ্ধাস্ত্র, সেই অস্ত্রগুলোকে টার্গেট করে আক্রমণ চালাচ্ছে এবং সেখানে ইরান কিন্তু বেশ বড়সড় সাফল্য পেয়েছে। ইতিমধ্যে বিভিন্ন রিপোর্টে প্রকাশ হয়েছে আমেরিকার এখনো পর্যন্ত যুদ্ধে 1 ট্রিলিয়নেরও অধিক ক্ষয়ক্ষতি হয়েছে। আর সেই ক্ষতি করতে পেরেছে ইরান। ইরানের কাছে এটাই বড় সাফল্য যে যদিও মার্কিন সৈন্যকে খুব বড়সড় রকমের ধাক্কা দিতে পারেনি ইরান, তবে অর্থনৈতিকভাবে আমেরিকাকে ধাক্কা দেওয়ার কাজে ইরান দারুণ বড় সাফল্য লাভ করেছে। অন্য গুরুত্বপূর্ণ যে দিক আজ ইরানের পক্ষে যেটা করা হয়েছে, এই প্রথম ইরাক এবং সিরিয়া, এই দুটি দেশের উপরে আক্রমণ চালিয়েছে ইরান। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে, ইরাক যখন ইরানের সবচাইতে নিকটতম বন্ধু, এমনকি ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা ইমাম আয়াতুল্লাহ আলী খামেনেইকে গভীরভাবে শ্রদ্ধা জানিয়েছে ইরাকের মানুষ নাজাফ শহরে এবং কারবালা শহরে, তারপরেও ইরান আজ ইরাকে আক্রমণ চালিয়েছে। স্বাভাবিকভাবে আমরা হতচকিত হয়ে যাচ্ছি, কি করে এটা সম্ভব? সম্ভব এই কারণেই, ইরান আজ আক্রমণ চালিয়েছে কুর্দিশ গোষ্ঠীর উপরে, যে কুর্দিশ গোষ্ঠী বিগত বেশ কয়েক বছর ধরেই ইসরায়েলি সৈন্যবাহিনীর সঙ্গে, মোসাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত এবং ইরানের বিরুদ্ধে সমস্ত রকম ষড়যন্ত্রে লিপ্ত। সেই কুর্দিশ গোষ্ঠীর একটি অন্যতম অংশ, যার নাম কমলা গোষ্ঠী, সেই কমলা গোষ্ঠীর হেডকোয়ার্টারে আজ আক্রমণ করা হয়েছে ইরানের আইআরজিসির পক্ষে এবং এই আক্রমণে 8 জন কুর্দিশ যোদ্ধা মারা গিয়েছে। সেই খবর প্রকাশ করেছে কে? ইসরায়েল। ইসরায়েলের দ্য টাইমস অফ ইসরায়েল, তারা লিখেছে ইরানিয়ান স্ট্রাইকস কিল 8 কুর্দিশ রেবেলস ইন ইরাক। ইরানি আক্রমণে কুর্দিশ বিদ্রোহী গোষ্ঠীর 8 জন বিদ্রোহী নিহত হয়েছে। এবং পরিশেষে যে খবর দেব, আজ ইরানের পক্ষে প্রথমবারের মতো আক্রমণ করা হয়েছে সিরিয়াতে। সিরিয়ার আল তান মিলিটারি বেস, এই বেসের উপরে আক্রমণ চালানো, যদিও সিরিয়ার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মাই ডিয়ার আদমি আল সারা
এই আল সারা যিনি অতীতে আল কায়দার থার্ড ইন কমান্ড ছিলেন, আল কায়দার একটা সময়ের কুখ্যাত নেতা আল সারা, যিনি এই মুহূর্তে কপাল গুনে সিরিয়ার রাষ্ট্রপ্রধান, সেই সিরিয়ার রাষ্ট্রপ্রধান আল সারাকে ডোনাল্ড ট্রাম্প প্রায়শই ভূয়সী প্রশংসা করেন। সেই আল সারার দেশে এবার ইরান আক্রমণ চালালো এই আল তানফ মিলিটারি বেসে। ইরান সূত্রে প্রকাশ যে এই আল তানফ মিলিটারি বেস থেকেই আমেরিকা ইরানের বিরুদ্ধে নানান রকম ষড়যন্ত্রে লিপ্ত ছিল। যদিও কোনো মার্কিন সেনা এই মুহূর্তে এই সামরিক ঘাঁটিতে থাকে না, তবে এখানকার যে কমিউনিকেশন সিস্টেম, সেই কমিউনিকেশন সিস্টেমের উপরে আমেরিকার অবাধ নিয়ন্ত্রণ রয়েছে। তাই ইরানের পক্ষে এই বেসে যখন আক্রমণ করা হয়েছে, আল সারা কিন্তু পত্রপাঠ অস্বীকার করেছেন। এই কারণে অস্বীকার করেছেন যে দেশের কাছে তাকে জবাবদিহি করতে হবে মার্কিন সেনাকে তার দেশে রাখার জন্য। সুতরাং আমেরিকার সেনার সঙ্গে আল সারার কোনো সম্পর্ক নেই, এটাকে প্রমাণ করবার জন্যই তিনি ইরানের আক্রমণকে রীতিমতো অস্বীকার করেছে। কিন্তু ইরানের যুদ্ধ আরো ব্যাপকতা অর্জন করলো এবং মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়েও এই যুদ্ধের ভয়াবহতা খুব শীঘ্রই গোটা মানব জাতিকে গ্রাস করবে বলেই আতঙ্ক। কারণ ডোনাল্ড ট্রাম্প তিনি কোনোভাবেই এই যুদ্ধে পরাস্ত হতে চাইছেন না। আগামী নভেম্বর মাসের যে ভোট, সেই নভেম্বর মাসেই ইসরায়েলেও ভোট। একদিকে বেঞ্জামিন নেতানিয়াহু, অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প, তারা দুজন ভোটের মুখোমুখি হবেন নভেম্বর মাসে। সেই ভোটের আগে ইরান যুদ্ধ শেষ করে জয় নিয়ে ফিরতে চাইছে ডোনাল্ড ট্রাম্প। ওদিকে তিনি যেহেতু কৃতদাস বেঞ্জামিন নেতানিয়াহুর চাপে পড়েই নতুন করে আবার তিনি ইরান যুদ্ধ শুরু করেছেন বলে দাবি করছে খোদ আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভান্স। তিনি এক বিশেষ সাক্ষাৎকারে জানিয়েছেন যে ইসরায়েলের উচ্চপদস্থ যারা অফিসার, তাদের সঙ্গে এতদিন ধরে আমেরিকার যে জেফ্রি এপস্টিন কুখ্যাত যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত যে অপরাধী, তার সঙ্গে ইসরায়েলের অফিসারদের নিরন্তর যোগাযোগ ছিল। এবং এবারও নতুন করে যুদ্ধ বাঁধানোর ক্ষেত্রে ইসরায়েলের অবদান সব থেকে বেশি, কারণ ইসরায়েল কোনোভাবেই চায়নি আমেরিকার সঙ্গে ইরানের ডিলটা বেঁচে থাকুক। তাই ডোনাল্ড ট্রাম্প আবারও বেঞ্জামিন নেতানিয়াহুর চাপেই এই যুদ্ধে এসেছেন এবং বেঞ্জামিন নেতানিয়াহুর চাওয়া ইরানকে ধ্বংস করতে হবে আমেরিকাকে। তাই এই যুদ্ধ খুব সহজে শেষ হচ্ছে না এবং আরো ভয়াবহ আকার নিতে পারে, সেটাই এই মুহূর্তের বড় আশঙ্কা। এরই সাথে আমাদের এই আলোচনা আজকে শেষ করছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।